রাইকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি এখন তোমাকে কোথায় খুঁজবো, কোথায় পাবো? আমার বিবেক বোধ বুদ্ধি সব কিছু লোপ পেয়েছিল, যার জন্য আমি তোমার উপরে বিনা কারণে সন্দেহ করেছি। আমার তো একবার উচিত ছিল তোমার কথায় বিশ্বাস করা, কিন্তু তা না করে আমি উল্টো এটাই বিশ্বাস করেছি যেটা কিনা আমি চোখে দেখেছি। আসলে চোখে দেখা জিনিস যে সবসময় সত্য হয় না, সেটা তুমি আমাকে বলেছো, তা সত্ত্বেও আমি তোমার কোনো কথার পাত্তা দিইনি। তার জন্য তো আমি সব দোষ করেছি, আসল দোষ তো আমি করেছি, আমি আসল দোষী। তা সত্ত্বেও তুমি নিজেকে কেন শাস্তি দিচ্ছ? তুমি কেন আমার থেকে এতটা দূরে সরে গেলে? রাই, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি আর কোনোদিনও তোমার উপরে সন্দেহ করব না, তোমাকে আর কোনোদিনও কমপ্লেন করার কোনো রকম কোনো সুযোগ দেবে না। তুমি শুধু প্লিজ একবার আমার কাছে ধরা দাও রাই, আমি তোমাকে পাগলের মতন খুঁজছি, আমার মাথায় ঢুকছে না আমি তোমাকে কোথায় খুঁজবো। ওদিকে স্রোত বলতে থাকে যে দেখো অনির্বাণ দাদাভাই, তুমি শুধু শুধু রাই দিদিভাইয়ের খোঁজ করো না, কারণ ও আর তো কোনোদিনও তোমার কাছে ফিরবে না। তুমি সেটা বুঝতে পারছো না? তুমি ওর সাথে যে অন্যায় অবিচারটা করেছো, তারপরে তুমি কোন মুখ নিয়ে দিদিভাইয়ের সামনে দাঁড়াবে বলো তো? তখন একথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে স্রোত, আমি তোমার কাছে প্লিজ রিকোয়েস্ট করছি, রাই যদি ও বাড়িতে ফিরে আসে বা কোথাও যদি তুমি ওর খোঁজ পাও, তুমি প্লিজ আমাকে জানিও, আমার এতটুকু রিকোয়েস্ট অন্তত তুমি রাখো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন এখন তোমার এত অস্থিরতা কিসের বলো তো? যখন কিনা আমার দিদিভাইকে নিজের কাছ থেকে এরকম করে দূরে দূরে করে দিয়েছিল, তখন কোথায় ছিল তোমার এই বিবেকবোধ? এখন তোমার বিবেকবোধ জেগে গিয়েছে। অন্যদিকে রাস্তার ধারে বসে রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি কি এমন দোষ করে ফেলেছিলাম যে যার ফলে কিনা আমার জীবনে আমাকে এতটা কষ্ট দেখতে হচ্ছে? আচ্ছা ঠাকুর, তুমি কি, তোমার কি একবারও আমার উপরে দয়া হয় না? তুমি কি আমার কোনো একটা ব্যবস্থা করে দিতে পারো না ঠাকুর? আমি ক্লান্ত হয়ে গিয়েছি এই সমস্যার সমাধান করতে করতে, একের পর এক নোংরা মিথ্যে অপবাদ আর আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না ঠাকুর। তুমি আমাকে বরঞ্চ আমার বাবার কাছে নিয়ে যাও, আমার আর এই সব কিছু সহ্য হচ্ছে না, এই অশান্তি আমি সহ্য করতে পারছি না। এদিকে মায়ের চোখে আমি কাটা হয়ে গিয়েছি, আমি আর ও বাড়িতেও ফিরতে চাই না ঠাকুর। তুমি কোনো একটা ব্যবস্থা করে দাও, আমার তো কোথাও যাওয়ারও জায়গা নেই, আর আমার যে আর্থিক সংকট চলছে এর মধ্যে তো আমি কোথাও থাকার জায়গাও পাবো না ঠাকুর। তুমি আমাকে কোনো একটা ব্যবস্থা করে দাও। ওদিকে অনির্বাণ খুঁজতে থাকে রাইকে আর বলতে থাকে যে রাই, তুমি কোথায় আছো? প্লিজ তুমি আমাকে কোনো একটা সংকেত দাও, যার ফলে কিনা আমি তোমার অবধি পৌঁছাতে পারি। ওদিকে রাই বলতে থাকে যে না, অনেক হয়েছে, এরকম করে চোখের জল ফেললে শুধু শুধু টাইম ওয়েস্ট হবে, এছাড়া কোনো কিছুই হবে না। আমাকে তো অনির্বাণের হাতে ওই ডিভোর্স লেটারটাও পাঠাতে হবে, যেহেতু আমি সই করে দিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি অনির্বাণের কাছে ওই ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। ওদিকে রাই বলতে থাকে যে তার আগে আমাকে একটা যে করেই হোক না কেন চাকরি খুঁজতে হবে, কারণ আমি যাই হয়ে যাক না কেন, আমি যে প্রান্তেই থাকি না কেন পৃথিবীর, কিন্তু আমাকে আমার সংসারটাকে সচ্ছল রাখতে আমাকে অবশ্যই উপার্জন করতে হবে। তার জন্য আমাকে ভেঙে পড়লে এরকম করে চলবে না। ওদিকে স্রোত বারবার করে রাইকে ফোন করতে থাকে। ওদিকে স্রোতের ফোন ধরে রাই বলতে থাকে যে কী হয়েছে স্রোত, তুই এরকম করে আমাকে বিরক্ত করছিস কেন? বলতো লক্ষ্মী বোন আমার, আমি তো তোকে যা বলার সব বলে এসেছি। ওদিকে রাইয়ের মা স্রোতের কান থেকে ফোনটা নিয়ে বলতে থাকে যে লক্ষ্মী মা আমার, তুই বাড়ি ফিরে আয়, আমি যা করেছি তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইতে চাই, একবার তুই আমাকে সেই একটা সুযোগ করে দে মা, প্লিজ তুই আমার বাড়িতে ফিরে আয়, আমি আর কোনোদিনও তোর সাথে এরকম দুর্ব্যবহার করবো না, তুই প্লিজ বাড়ি ফিরে আয়। ওদিকে রাই বলতে থাকে কেন মা, আমাকে তো তুমি সবসময় নিজের কাছ থেকে দূরে দূরে করে দিয়েছো, তারা এখন চিরতরে আমি তোমার কাছ থেকে দূরে হয়ে গেছি, সেটাই বরঞ্চ ভালো, এরকমই বরঞ্চ থাকুক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে থাকলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।